দর্শক বিরতির পরে আমন্ত্রণ সকালের বাংলাদেশে আবারও আপনাদেরকে, যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হলেন টেলিভিশনের পর্দায় অথবা সোশ্যাল মিডিয়াতে, তাদেরকে আরও একবার জানাতে চাই সকালবেলা শুভেচ্ছা। আছি আমি মিমি, আমি জুলা জুবাইর আছি। চমৎকার দুজন মানুষ আছেন আমাদের সাথে, তাদের সাথে আলাপ করাতে চাই আপনাদের। তবে তার আগে একটু একটা লাইন বলে নেওয়া খুব প্রয়োজন। তা হচ্ছে, গানে কথাটি এসছে যে কবির কোনো নিয়ম মানতে নেই, কবির নিয়ম কবির ব্যক্তিগত, কবিকে কেউ বিরক্ত করো না, সে তোমাদের মতো কেউ নন, এমন মোদ্দা কথা মূলত বলার চেষ্টা করা হয়েছে বারবার। কারণ সৃষ্টিশীল এই মানুষগুলো নিজের মতো করে সৃষ্টি করেন, তাদের কল্পনার জগৎ বাস্তবতার সাথে নাও বা মিলতে পারে। তারা তাদের মতো করে তাদের একটি জগতে বাঁচেন, সেই জগৎ থেকে মাঝে মাঝে বেরিয়ে এসে আপনার আমার মতো সাধারণ মানুষের চিন্তাধারায়ও তাদের বাঁচতে হয়, কিছুটা ক্ষেত্রে যা দম বন্ধ করার মতো। কল্পনার জগতের এরকম দুজন মানুষ আজ আমাদের সাথে আছেন, জীবন বাস্তবতা যারা সাদার কালোতে উপস্থাপনের চেষ্টা করছেন। ডান থেকে পরিচয় করাচ্ছি, আমাদের সাথে আছেন লেখক নিশাত সুলতানা, তার পাশেই রয়েছেন আমাদের আরো একজন লেখক সাজিদ রহমান। দুজনকে শুভ সকাল, স্বাগত সকালের বাংলাদেশে। কেমন আছেন আপনারা? শুভ সকাল। জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। একদম ট্রাফিক ছিল না রাস্তায়, চট করে চলে আসতে পেরেছি, ভালো লেগেছে। প্রতিদিন তো এরকম সাত সকালে রাস্তায় বের হওয়ার ঝুঁকিটা থাকে না, আজ আমাদের অতিথি হয়ে এলেন বলে প্রতিদিনের সকালটা কেমন হয়? প্রতিদিনের সকাল আসলে আমি তো পেশাগত জীবনে বেশ ব্যস্ত। সকালটা শুরু হয় অফিসে যাওয়ার প্রস্তুতি নিয়ে, ছেলেদের স্কুলে পাঠানো, এভাবে শুরু হয় সকাল। একটু দৌড়ঝাঁপের মধ্যে দিয়ে খুব ব্যস্ত সকালে থাকি। সাজিদ ভাই? ধন্যবাদ। আমি তো ঢাকার বাইরে থাকি, আমি আসলে রংপুরে থাকি। এই বইমেলা উপলক্ষে কপাল আপনার, এই ধুলাবালি খাওয়া লাগে না ভাই, কি যে আনন্দে আছেন আপনি। এবং যেটা হয় আর কি, একদম সকালে যেটা হয় যে মানে আতঙ্কে থাকি কখন কে ফোন দিচ্ছে। অর্থাৎ আমি তো মূলত সড়ক নিয়ে কাজ করি, সড়ক নেটওয়ার্কে। তো সেই সড়ক নেটওয়ার্কে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, সড়ক নিরাপত্তা সংক্রান্ত, তো বিভিন্ন ধরনের। আর সকালে উঠে আমরা অফিসের আগেই বিভিন্ন ধরনের সারাদিনের পরিকল্পনা করি যে আজকের দিনের যে আমাদের ওয়ার্ক প্ল্যানটা কি হবে, ডে প্ল্যানটা কি হবে, সেটা নিয়েই হয়তো অফিসের দিকে রওনা হয় আর কি। এরপরে চলে সারাদিনের কাজ আর কি। বাহ, চমৎকার। দুজনের চমৎকারভাবে সকালটা খুব মানে আমি যে সকাল শুরু হয়, একজন একটু দৌড়াতে দৌড়াতে, আরেকজনের একটু, দুজনেরই দৌড়াতে দৌড়াতে, দুজনের দৌড়টা জীবনের দুরকম। আমরা খুব রিল্যাক্স, আমরা খুব চমৎকার সকালটা শুরু করি, সূর্যের আগে আমরা উঠে যাই। এটা একটা বিশাল আনন্দের বিষয়। যাই হোক, আপনাদের সাথে আলোচনায় ফিরতে যাই। অমর একুশে গ্রন্থমেলা চলছে এবং সেই গ্রন্থমেলা আসলেই, ফেব্রুয়ারি মাসটা আসলেই আমাদের একরকম, আমরা যারা বইপ্রেমী রয়েছি তাদের জীবনে ভালো লাগা কাজ করে। কারণ নতুন অনেক লেখকের অনেক লেখা আমাদের সামনে আসে, যেটা হয়তো বছর জুড়ে আমাদের পড়বার যে তৃষ্ণা, সেই তৃষ্ণা নিবারণ হয়। এই যাত্রায় আপনাদের গল্পটা একটু শুনতে চাই। একটু সাজিদ ভাইয়ের কাছ থেকে শুরু করবো প্রথমে। সাজিদ ভাই, খড়ের গাদায় ভর দিয়ে প্রথম বই পড়া, সেই উপন্যাস পড়ে যে বর্তমান পুরো জার্নিটা একটু শুনবো। আসলে ধন্যবাদ। একদম ছোটবেলা থেকেই আর কি কোনো কিছু পেলেই পড়তাম। ইভেন যখন হয়তো মুড়ি কিনতে গেছি বা কোনো কিছু কিনতে গেছি, তখন ওই সময়টাতে আমাদের ছোটবেলায় ছিল হলো কাগজের ঠোঙা, সেই ঠোঙায় পাওয়া যেত। তখন আমি করতাম যে ওই জিনিসটা রাখার পরে ওই ঠোঙাটা ছিঁড়তাম, ছেঁড়ার পরে পড়তাম যে কি লেখা আছে। পড়ার মতো মানে কিছু থাকলেই হতো আর কি। আর যেটা আপনি উল্লেখ করলেন আর কি, অনেক ছোটবেলায় আমার হলো ফুপু বাড়িতে গিয়ে আমি একটা বই পাই আর কি, হঠাৎ করে একদম ছোটবেলায়, উপন্যাস। এবং এটা সেবা প্রকাশনের একটা বই, বর্ষা রাতের শেষে, আব্দুল হাকিমের। ওই বইটা পড়ার পরে আমি ওই খড়ের গাদায় যে বসছি, এরপরে এটা পড়ছি, পড়া শেষ করে তারপরে উঠছি এক বসায়। তো এরপরে এরকম পড়া শুরু হতো। আর আমরা যখন স্কুলে পড়ছি তখন আমাদেরকে দ্রুত পঠন, র্যাপিড রিডিং, হ্যাঁ, এই ধরনের একটা বই দেওয়া হতো। এবং আমি বলবো যে আমাদের সময়ের যে শৈশব, আমরা যাদেরকে পাইছি বা আমাদের সময়ের, তাদের লেখা মানে পড়ার যে আগ্রহটা, আমার মনে হয় এটা অনেকটা বড় ভূমিকা রেখেছে আর কি। না, নিশ্চয়ই। আপনি যেই প্রকাশনীর কথা বললেন, আমাদের শৈশবে কম বেশি সবাই সেবা প্রকাশনীর মধ্যে কিছুটা সময় হলেও ডুব দিয়েছে, এটা নিয়ে অস্বীকার করার কোনো সুযোগ নেই। নিশাতের গল্পটাও কি একরকম না, ভিন্ন কোনো গল্প আছে? একটু আলাদা। সেটা হচ্ছে যে আমার মা এবং আমার নানার বাড়িতে প্রচুর বই পড়ার অভ্যাস ছিল, হ্যাঁ। তো সেখান থেকে আসলে অনেক বই আমাদের হাতে আসতো। আর পাশাপাশি হচ্ছে আমরা দু বোন, আমরা প্রচুর সাংস্কৃতিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতাম এবং সেই সময় প্রচুর কিন্তু বই উপহার দেওয়া হতো পুরস্কার হিসেবে। বই একটা পাতাই থাকতো উপহার লেখা, এখন আর দেখি না, যদিও এখন আর দেখা যায় না। তো যার কারণে বইয়ের প্রচুর কালেকশন ছিল।
কিন্তু বইগুলো সব সময় কিন্তু পড়তে দেওয়া হতো না। বিশেষ করে আমার বাবা এই ব্যাপারে একটু ছিলেন যে উনি অনেক সময় ভাবতেন যে আমরা অনেক বেশি পাঠ্য বই বহির্ভূত বই পড়লে এক ধরনের অ্যাডিকশনও তৈরি হয়, সেটা হয়তো বা পড়ার অভ্যাসকে বাধাগ্রস্ত করতে পারে। যার কারণে আমাদের পরীক্ষা শেষের জন্য অপেক্ষা করতে হতো। একটা করে পরীক্ষা শেষ হবে, তারপরে আমরা এক গাদা বই পড়বো, এরপর আবার পড়ার জগতে ঢুকে যাব। তো ব্যাপারটা এরকম ছিল, সেই পড়তে পড়তে মানে এরকম না যে অনেক এদিক ওদিক যাওয়ার, আপনারা তো জানেন যে কন্যা শিশু বা মেয়ে শিশু বলি, বাইরে যাওয়ার আসলে সুযোগটা সেই সময় থেকে খুব একটু কম ছিল। যার কারণে এখানে ওখানে গিয়ে যে প্রচুর বইয়ের সাথে হবে সেটা হয় না, কিন্তু আমাদের বাসাতেই মোটামুটিভাবে বইয়ের কালেকশন ছিল এবং সেই বইগুলো পড়া হতো। আর স্কুলে প্রচুর লুকিয়ে বই পড়তাম। আমাদের সময় হুমায়ুন আহমেদের জয় জয়কার, এমনও হয়েছে যে ব্যাগের মধ্যে কোনো রকমের মাথাটা গুজে একটার পর একটা বই পড়তাম, এবং সেটা কিন্তু বাসায় আবার বলতাম না যে হুমায়ুন আহমেদের বই পড়ছি, হ্যাঁ বকাঝকা খেতে হবে। এই তো পড়ার অভ্যাসটা এভাবে। আর লেখালেখির হয়তো বা আলাদা গল্প যখন শুরু করলাম নিজে লেখালেখি, তখন হয়তো বা সেটার গল্পটা হয়তো কথা প্রসঙ্গে আবার আসবে। এই ব্যাপারটা যেটা নিয়ে বলছিলেন, আপনার লেখালেখির আগ্রহ তৈরি হওয়া, ঠিক কার বই পড়ে আসলে, বা আপনার লেখায় আপনি এখন যদি নিজেকে একজন দর্শকের বা একজন পাঠকের চোখে আপনি যদি দেখেন, আপনার লেখাগুলো পড়েন, কার লেখার ছাপগুলো বেশি নজরে আসে, বা কার দ্বারা ছোটবেলা থেকে বলি বা কৈশোরে বলি বা পরিণত বয়সে কার দ্বারা প্রভাবিত হয়েছেন? আমার আসলে লেখালেখির জার্নিটা খুবই হঠাৎ করে। হ্যাঁ, আমি কলাম লিখতাম। আমি যখন ব্র্যাক শিক্ষা কর্মসূচিতে 2009 সালে আমি যোগ দিই, এবং তারপর শিক্ষা, শিশুর অধিকার, সমতা ইত্যাদি অনেক বিষয় নিয়ে আমি কলাম লিখতে শুরু করি। তো তারপরে আমি আরেকটা কাজে, একটা প্রকল্পের কাজে ইউএসএইডের আর্থিক সহায়তায়, সেটা হচ্ছে শিশুদের পাঠ্যাভ্যাসকে অনুপ্রাণিত করার একটা প্রজেক্ট ছিল। তো সেই প্রজেক্টের সূত্রে আসলে আমি বাংলা বাজারে যাই কিছু বই কেনার জন্য, বই মেলার জন্য। তো ওখানে গিয়ে কথা বলতে বলতে হঠাৎ করে 2-3 জন প্রকাশকের সাথে কথা হয়, এবং ওনারা যখন জানতে পারেন যে আমি শিক্ষা কর্মসূচিতে কাজ করছি এবং আমি কলাম লিখি, তখন ওনাদের মধ্যে থেকে 2 জন আমাকে বললেন যে আপনি একটু গল্প লিখে দেখবেন কিনা, কারণ বাজারে তো গুণগত মানসম্পন্ন বইয়ের খুব অভাব। তো তারপরে আমি মনে করলাম যে ঠিক আছে, আমি একটু চেষ্টা করে দেখি। তো সেটা আমি চেষ্টা করলাম, এবং খুব অবাক হবেন যে আমার প্রথম বইটি নিপুর রঙিন একদিন, এই বইটি প্রকাশিত হয় 2018 সালে, এবং 2018 সালে বইটি ইউনিসেফ মিনা মিডিয়া অ্যাওয়ার্ডের জন্য সিলেক্টেড হয়, এবং আমি অ্যাওয়ার্ডটি পাই। এবং ঠিক তার পরের বছরে আমার দ্বিতীয় বইটি, সেই বইটিও ইউনিসেফ মিনা মিডিয়া অ্যাওয়ার্ডের প্রথম পুরস্কার অর্জন করে। তো তারপরে মনে হলো আসলে আমি যেহেতু পারছি, বাজারে বইয়ের ঘাটতি আছে শিশুদের জন্য, তাহলে কেন না, তাহলে আমি এই কাজটাকে আমি খুব ভালোবেসে আসলে এবং দায়িত্ববোধ থেকে আমি শুরু করি যে শিশুদের জন্য কিছু একটা করতে হবে। আর কলামে যেটা হয় যে আমি যে কথাটা বলতে চাচ্ছি, সবসময় আমাকে অভিভাবক, বাবা মা কিংবা বড়দের হয়ে শিশুদের কাছে পৌঁছাতে হয়, শিশুদের মনস্তত্ত্ব গঠনের কথা, মূল্যবোধের কথা। কিন্তু সেই একই বিষয়গুলো আমি যদি গল্পে গল্পে শিশুদের কাছে পৌঁছে দিই, তাহলে হবে কি, সরাসরি আমার সংযোগটা হবে। হ্যাঁ, তো সেই আকুতি থেকে, সেই তাড়না থেকে আসলে শিশুদের জন্য লেখালেখি শুরু, এবং 2018 সাল থেকে আজকে 2025 সাল পর্যন্ত আমার মোট 22টি বই প্রকাশিত হয়েছে। 7 বছরে 22টি বই, ছোট বই, আর এর মধ্যে 5টি বই আছে, মানে 22টি বই একটা বিশাল ব্যাপার। যাই হোক, আপনার কাছে আসবো নিশাত, একটু সাইদ ভাইয়ের কাছে যেতে চাই। সাইদ ভাই, আমাদের অগ্রজরা কোথাও একটা ভুল করেছেন, এই দায়টা তারা নেবেন কিনা সরাসরি জানি না। ওই যে আমাদের বই পড়তে না দেওয়ার একটা ঘটনা ছিল, তাতে করে আমাদের মধ্যে আসক্তি আরো বাড়িয়েছে। হ্যাঁ, কারণ নিষিদ্ধের প্রতি আসক্তি অনেক বেড়ে যায়। সমসাময়িক সময়ে এসে যখন এটার একটা প্রভাব পড়েছে, তখন শিক্ষা ব্যবস্থায় সৃজনশীলতা বৃদ্ধির জন্য অপরিহার্য হয়ে শিক্ষাক্রমে পরিবর্তন আনতে হয়েছে। এখন কিন্তু বাইরের পাঠ্য বই পড়বার কোনো বিকল্প নেই, এবং সাবজেক্টের বাইরে পড়বার কোনো বিকল্প নেই, কারণ আপনার কল্পনার জগৎকে প্রসারিত করতে হচ্ছে। এই যে একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে আমরা গেছি, হঠাৎ করে জেনারেশনের মধ্যে একটা গ্যাপ পড়েছে, তাতে করে কি পাঠক সমাজে কোনো পরিবর্তন আপনার কাছে দৃশ্যত হয়েছে কিনা? হ্যাঁ, আমি বলবো যে একদম শুরুর যে কথাটা, যে আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমাদের এই আপু বললেন যে আমাদের কিন্তু অভিভাবকরা নিষেধ করতেন যে আমরা যেন ওই বাইরের বই না পড়ি। তখন কিন্তু ওই আমরা বাইরের বইগুলো বেশি পড়তাম এবং লুকিয়ে পড়তাম, বিভিন্নভাবে পড়তাম। কিন্তু এখন যেটা হয়েছে যে আমাদের হাতে এত কিছু মানে বিকল্প চলে আসছে আর কি, আমি বলবো যে ফোকাস অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে। এখন অ্যাজ এ গার্ডিয়ান, আমি অ্যাজ এ গার্ডিয়ান চাচ্ছি যে আমার বাচ্চারা যেন বই পড়ে আর কি। তখন কিন্তু এরা আর বই পড়তে চাচ্ছে না আর কি। তবে আমি বলবো যে হ্যাঁ, আমাদের যে শিক্ষা কার্যক্রমে যে সৃজনশীলতার বিষয়টা আছে, সেটা হয়তো
এর কনটেক্সট বা টেক্সটগুলো নিয়ে আলাপ আছে, কিন্তু এই সৃজনশীলতার আসলে বিকল্প নাই। এবং সেটা আগে যে আমরা আসলে মুখস্থ করছি এবং আমরা উগরে দিছি, বমি করা আর কি অনেকটা রূপক অর্থে বলা হয়ে থাকে আর কি, সেখান থেকে বের হয়ে আসার একটা প্রচেষ্টা বেশ কিছু বছর ধরে চলতেছে। সেটার হয়তো এটা চেঞ্জ হবে এবং এটা আমি বলবো যে আমাদের যে বৈশ্বিক পর্যায়ে আমাদের মেধাটাকে নেয়ার জন্য, আমাদের প্রতিযোগিতায় টিকে থাকার জন্য, সেজন্য আমাদের এটা খুবই দরকার। এবং সেটা আমি বলবো সেখানে আমাদের এই সাহিত্য বলি, গল্প বলি, ছোটদের, সেটা অবশ্যই একটা বড় ভূমিকা রাখবে। বাহ, চমৎকার। সেক্ষেত্রে আপনি আপনার লেখা যখন লিখেন, যে এই বিষয়টা নিয়ে লিখছেন, সবার একটা উদ্দেশ্য, গন্তব্য, লক্ষ্য থাকে যে এই লক্ষ্যে আমি আমার পাঠককে নিয়ে যেতে চাই, কিংবা আমি চাই আমার এই গন্তব্যে যে কেউ পৌঁছুক, কিংবা আমি চাই আমার এই অর্থটুকু বা মেসেজটুকু আমার লেখার মাধ্যমে যাক। এরকম কোনো উদ্দেশ্য প্রণোদিত উদ্দেশ্য নিয়ে লেখা হয়, নাকি যা তখন ভাবে মনে প্রকৃতিতে ধরা দেয়? কাজ করে আমি দীর্ঘদিন ধরে যখন দেখি যে লেখা পড়ি বা মিডিয়াতে যারা লেখক, প্রসিদ্ধ লেখক আছেন, তো আমি দেখছি যে আমাদের দেশের সবচেয়ে যারা অবহেলিত যে জনপদ, অর্থাৎ কৃষক, শ্রমিক, ইতর, কুলি, মুটে, এই কথা বলে না। তো অটোমেটিক্যালি যেটা হয়, আমি আগে ফেসবুকে মূলত অনেক বেশি বিভিন্ন ছোট ছোট বিষয়গুলো লিখতাম আর কি, এবং এরকম একটা ছোট বিষয় নিয়ে লেখার পরে আমাকে আমার ফেসবুক থেকে অনুমতি নিয়ে একটা বাংলাদেশের জাতীয় দৈনিক তার একটা প্রচ্ছদ করছিল আর কি। তো তখন থেকে আমার লেখালেখির আগ্রহটা বাড়ে। আর আমি মূলত একদম গত 17-18 বছর ধরে ঢাকার বাইরে থাকি, খুবই গ্রামীণ জনপদের সাথে, হয়তো ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার থাকে, কিন্তু আমাদের যে কর্মপরিধি থাকে একদম জেলার প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চল জুড়ে আর কি আমি যাই, আমি খেয়াল করি আর কি। তো আমি দেখছি যে এই দেশের অনেক সংগঠন আছে, অনেক মানুষের কথা অনেকে বলে, কিন্তু একদম যারা কৃষক, প্রান্তিক লোকজন, সেই প্রান্তিক লোকজনের কথা কেউ বলে না আর কি। তো আমার এই গল্পে শুরু থেকে আমি এই জিনিসটা আমি মানে অটোমেটিক্যালি আসছে, আমি যে টার্গেট করে লিখছি তা না। আর এর সাথে আমি যে বইটা এবার আসছে আমার আলম্পনার দরবারে, বই নিয়ে আমরা কথা বলবো, এটা আপনার ভাবনাটা জানবার খুব বেশি প্রয়োজন ছিল। ভাবনা যেহেতু দুজনের জানার সুযোগ হয়েছে, একটা বিরতি নিয়ে নেই, তারপর বইয়ের কথাটা আমরা শুনবো। দর্শক, খুব ছোট্ট করে একটা বিরতি নিব। দেখছেন তো আমাদের অতিথির সাথে আলাপ চলছে, কোথাও যাবেন না, ফিরছি এখনই, সাথে থাকুন। দর্শক, বিরতির পরে আবারও আমন্ত্রণ। সকালের বাংলাদেশে আছি আমি মিমি, সাথে আছেন জুবাইর, সেই সাথে আমাদের দুজন অতিথি সাজিদ রহমান আছেন নিশাত সুলতান, যাদের সাথে আলাপচারিতা চলছিল অমরকোষ গ্রন্থমেলায়। নিশাত, আপনার দুখানা বই আমার কাছে আছে, আমি জানি না এর বাইরে কতগুলো আসছে। প্রথমে বাচ্চাদের একটা বই, হ্যাঁ, 8+, এই প্রথম আমি কোনো বই দেখেছি যার উপর বয়সের একটা হিসেব নিকেশ আছে। একটু গল্পটা বলবেন, আমি একটু দর্শকদের বইটা দেখাই। গল্পটা খুব বাচ্চাদের জন্য ফান একটা যে কল্পনায় ভূতের রাজ্যে ঘুরে আসা, এবং সেই ভূতরা সেই সনাতন যুগের ভূত কিন্তু না, এই ভূতরা তথ্য প্রযুক্তিতে অনেক এগিয়ে। তাদের সকলের হাতে ট্যাবলেট আছে, তারা স্কুলে গাছে বসে ট্যাবলেট নিয়ে তারা লেখাপড়া করে, এবং সেখানে ভূত পাঠ্য স্কুল শিক্ষা কারিকুলাম বদলে গেছে। এটা নিয়েও ভূতের যে বাচ্চারা আছে তারা ভীষণভাবে চিন্তিত, শিক্ষকরা সেই অঙ্কগুলো সমাধান করতে পারছে না। এরকম ইন্টারেস্টিং একটা কাহিনী, এবং মেছো ভূতদেরকে আমরা দেখি যে তারা অনেক অ্যাডভান্সড বিজ্ঞান, তথ্য প্রযুক্তি। আমি একটু দেখাতে চাই বইয়ের প্রচ্ছদটা এত মজার, ভূত নিয়ে যে বিভীষিকা আছে, অন্তত শিশুদের সেই বিভীষিকা কিছুটা হলেও দূর হয়ে যাবে। কেন কথাটা বললাম, আমরা ছোট থেকে যখন বড় হয়েছি ঠাকুরমার ঝুলি সেই কুৎসিত ভূতগুলো দেখতে দেখতে এখন কল্পনার জগতে শাকচুন্নি, পিচাস, হেন তেন নানান রকম, হ্যাঁ, বাউনবুড়ি, নানান রকম নামের সাথে পরিচয় করতে করতে একটা ভীতি তৈরি হয়েছিল। হ্যাঁ, মানে কোনো বৃদ্ধাকে দেখলেও কিন্তু একটা সংকট বা শঙ্কা কাজ করতো, সে একটা জায়গায় একটা পরিবর্তন। এটা চমৎকার। আমার প্রতিটি ভূত খুব মজার ভূত, ফ্রেন্ডলি ঘোস্ট যেটাকে বলা হয়। ফ্রেন্ডলি ঘোস্ট, এইটাই আসতাম আমরা যখন বড় হয়েছে। একটা সিনেমা ছিল ক্যাসপার দি ফ্রেন্ডলি ঘোস্ট, হ্যাঁ, খুব মনে হতো যে আমাদের ভূতগুলো কেন এমন, আমাদের ভূতগুলোর কেন লম্বা লম্বা চুল, বড় বড় চোখ, বড় বড় পা হতে হবে, কিউট ভূতের গল্প। বাচ্চারা মনে করবে যে তার বন্ধুই, ভূতটা আসলে তার বন্ধু। এটা আমার একটু অন্য জটিলতা। আপনি যখন বলছিলেন যে ভূতের গল্প, এটার মধ্যে তো ধরেই নিয়েছি হয়তো আমরা যেরকম ভূতের গল্প জেনে অভ্যস্ত তেমনই ভূতের গল্প, কিন্তু যখন বললেন সব ভাইয়ের একটা কথার সাথে রিলেট করলাম। উনি বলছিলেন যে আমাদের সময় বাবা মা বই পড়তে দিতে চাইতেন না, আগ্রহটা বেশি ছিল, এবং এখন আমরা বই পড়তে বলি, আমাদের বাচ্চাদের সেই আগ্রহটা দেখা যায় বই পড়ার প্রতি খুব একটা থাকে না। তো এখনকার যেহেতু প্রেক্ষাপটটা বদলেছে, এবং সেই সাথে দেখা যায় যে তারা প্রযুক্তি নির্ভর জানাশোনার প্রতি তাদের ঝোঁক বেশি, তো
তাদের গল্পগুলো এমন হলে আমার মনে হয় তাদের আগ্রহের জায়গাটা বাড়বে এবং বই পড়ার অভ্যেসটা আসলে এই বয়স থেকে 8 ক্লাস থেকে ভূতের কাঁধে হাত দিয়ে ঘুরে বেড়ালাম ব্যাপারটা কেমন একটা অ্যাডভেঞ্চার কাজ করে। আরেকটি বই আছে আপনার স্কুল জীবনের প্রিয় স্মৃতি। হ্যাঁ, এই বইটি মূলত সময় প্রকাশনের 35 বছর উদযাপিত হতে যাচ্ছে এবং এই উপলক্ষে তারা 35টি বই প্রকাশ করছে। তো এটা হলো একটা 10টা বইয়ের একটা সিরিজ, যেই সিরিজে বাংলাদেশে যারা প্রথিতযশা সাহিত্যিক আছেন তারা এবং তার যারা নবীন লেখক আছেন তাদের সকলের সমন্বয়ে হয়তো স্কুল জীবনের প্রিয় স্মৃতি এখানে আছে, যারা কিশোর গল্প, কবিতা, এরকম 10টা সিরিজ আছে। তো আমি মূলত স্কুল জীবনের প্রিয় স্মৃতি এই বইটির সম্পাদনার কাজটা করেছি এবং সম্পাদনার কাজ সৃজনশীল সাহিত্যে এটাই আমার প্রথম। তো আমি খুবই কৃতজ্ঞ প্রকাশকের প্রতি যে উনি আমার উপর আস্থা রেখেছেন এবং বিষয়টা ঘুরে ফিরে একই শিশুদের জগৎ, এবং এই কারণেই হয়তো আমাকে বেছে নেওয়া, কারণ উনি ছোট ছোট হয়তো গল্প, বুঝতে পেরেছেন ছোট ছোট শিশুদের আপনি গল্প, খুব ভালোভাবে স্মৃতি কথা, বোঝেন। যে স্কুলে আমার প্রিয় মুহূর্ত কি। তো এখানে আমারও একটি লেখা আছে, পাশাপাশি আমি সম্পাদনার কাজটি করেছি। বাহ, চমৎকার। একটু সাইদ ভাইয়ের কাছে আসতে চাই, শিরোনামটা প্রচন্ড পছন্দ হয়েছে, আলম্পনার দরবারে, একটু প্রেক্ষাপটটা শুনবো। আসলে এটা হিউমার এবং স্যাটায়ার করে সমাজে যে বিভিন্ন ধরনের অসঙ্গতিগুলো থাকে আর কি, অসঙ্গতি একদমই প্রত্যেকটা মানুষের জীবনে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে প্রত্যেকটা জায়গায় আছে আর কি। তো এরকম কিছু অসঙ্গতি নিয়ে, যেটা সমসাময়িক অনেকগুলো বিষয় হয়তো একটু ভিন্ন আঙ্গিকে বলার চেষ্টা করা, সেটা নিয়ে আমি এই উপন্যাসটা লিখেছি আর কি। এবং আমি বলবো যে আমি যখন এইটা লেখা শুরু করি তখন আমি একটু ভাবছিলাম যে এটা পরের বছর আমার টার্গেট বইমেলায় এটা প্রকাশ হবে, তখন কি হবে আর কি। কিন্তু এখন যে সময়টা আমরা এটা প্রকাশ হলো, তখন একটু ভিন্ন একটা প্রেক্ষাপটে আসলো এবং খুবই প্রাসঙ্গিক হয়ে আসলো। যদি এটা পাঠক পড়ে তাহলে খুব বেশি বেশি করে রিলেট করতে পারবে। রহমান, এরকম বলবার কি সুযোগ আছে যে আপনার কল্পনা এতই শক্তিশালী যে আপনি ফোরসি করতে পারেন জিনিসপত্র এবং কিছু ক্ষেত্রে ভবিষ্যৎ লিখে ফেলতে পারেন, এমন বলার সুযোগ আছে? না, সেটা বলার সুযোগ নাই। তবে আপনি বলবেন না নাকি কিঞ্চিত সুযোগ আছে, আপনি চেপে গেলেন বিষয়টা? লেখকরা তো একটা কল্পনা, যেমন আমরা জানি যে একজন লেখক যখন 100 বছর আগে চিন্তা করছিল যে চাঁদে পৌঁছাবে মানুষ, ঠিক মোটামুটি 100 বছর পরে কিন্তু মানুষ চাঁদে পৌঁছাইছিল আর কি। তো লেখকদের এক ধরনের ফোর্সই আছে, হয়তো আমি সেটা আমার ক্ষেত্রে বলবো না, বড় বড় লেখকদের আছে। আমরা তো চেষ্টা করছি সেই বিষয়গুলোকে রিলেট করার। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি 100 বছর বললেন, তো অনেক বছর আগের কথা বলি। পবিত্র কোরআনেও কবিদের নিয়ে একটি সূরা এসেছে আশুরা, যেটার মধ্যে স্পষ্টত কবিদের সম্বন্ধেও বলা আছে যে ওইটা একটা ভিন্ন রকম প্রসঙ্গ, তাদের ফোর্সি করার বা কল্পনা করবার একটা বিশাল ক্ষমতা রয়েছে। আলম্পনার দরবারের ধরুন এই প্রথম কোনো পাঠক এটা সম্বন্ধে জানছে, তার কেন পড়া উচিত? আমি যেটা বলবো যে আসলে একটা রাষ্ট্র বা সমাজের যে অগ্রগতিগুলো হয় আর কি, এবং এটা যখন আমরা একটা ডিসিপ্লিন দেখি তখন দুটো ভাবে আসলে একটা সমাজের ডিসিপ্লিনটা আসে। একটা হলো রাষ্ট্রীয় ব্যবস্থা থাকে যেখানে তার উপর হলো আইন চাপিয়ে দেওয়া হয় আর কি, আর আরেকটা থাকে যে মানুষ যদি নিজেই ভেতর থেকে সেই জিনিসটাকে লালন করে আর কি। তো রাষ্ট্র যে ব্যবস্থাটা করে সেটা তারা আইন প্রণয়ন করে এবং সেই আইনের ব্যত্যয় ঘটলে শাস্তির ব্যবস্থা থাকে। কিন্তু আমি বলবো যে লেখক সমাজ বা আরও যারা সৃজনশীল শাখা কাজ করে তাদের কাছ থেকে যে এই যে ভিতরের যে ভালো সত্তাটাকে জাগিয়ে তোলা, মানবিক যে বোধটা, সেই বোধের ফলে যাতে সে ভিতর থেকেই সে খারাপ কাজগুলো না করতে চায় আর কি। তো সেই ধরনের আমার এই উপন্যাসে যেটা হয়েছে যে আমি চেষ্টা করছি, আমাদের বিভিন্ন প্রেক্ষাপট আছে আমাদের সমাজে, বিভিন্ন অসঙ্গতি, সেই অসঙ্গতিগুলোকে অনেকটা হাস্যরস করে সেটা মানুষের কাছে পৌঁছানো এবং তাকে একটা আঘাত তৈরি করা যে না, এই জিনিসটা অন্যায়, এটাই ঠিক নয়। এইভাবে আমার গল্পটা এগিয়ে গেছে এবং আমি আশা করি যে পাঠক এই বইটি পাঠ করলে তার মধ্যে এক ধরনের নতুন বোধ তৈরি হবে আর কি। সেই বোধ জাগানোর জন্য আমার এই উপন্যাসটা লেখা। আচ্ছা, কোথায় পাওয়া যাচ্ছে অমরকেশ্বরী? আপনি একটু স্টল নম্বরটা বলবেন। এটা হলো অ্যাডন পাবলিকেশন থেকে হচ্ছে, এটা হলো প্যাভিলিয়ন 11, একদম মেলার শুরুর দিকে আর কি। প্রধান একটু আপনাদের দুজনকেই বলতে চাই, আপনাদের দুটো বইয়ের প্রচ্ছদ দেখছিলাম। নিশাত, আপনার বইয়ের প্রচ্ছদগুলো ভূতের কিউট ভূতের বিষয়টা আমার চমৎকার লেগেছে চোখে, এবং ভিতরে যদি আপনি খোলেন বইটা ওপেন করেন দেখবেন যে প্রতিটা বইয়েই মজা।
হ্যাঁ, আমি খুবই কৃতজ্ঞ যিনি ছবি এঁকেছেন, মুস্তাফিজ কারিগর। উনি আমার কল্পনার সাথে নিজেকে মানে সংযোগ স্থাপন করতে পেরেছেন এবং আমি যেরকম চেয়েছি ভূতের ছবিগুলো ঠিক সেভাবে এসেছে। আমার মনে হয় শিশুরা খুব মজা পাবে। একটু বাবা মায়েদের বলতে চাই, কেন বাবা মায়েদের এরকম একটি বই আপনার সন্তানদের হাতে তুলে দেওয়ার সুযোগ রয়েছে, উৎসর্গটা একটু পড়ে শোনাতে চাই। ভূতের শহর যেতে চাও নাকি শুনেই ভয় লাগছে? কি বলো, তুমি এত ভিতর ডিম? থাক, তাহলে বইটা খুলো না যেন। কি বললে? তোমার সাহস আছে ওই শহরে গিয়ে ভূতের সঙ্গে গল্প করার? তাহলে বইটা কিন্তু শুধু তোমার জন্য। বাহ, তবে আমি এখানে একটু একটা কথা যোগ করতে চাই, সেটা হচ্ছে যে আমার কাছে মনে হয় বড়দের সাহিত্য কিছুটা স্বার্থপর এবং বড়দের সাহিত্যে কিন্তু শিশুদের কোনো প্রবেশাধিকার নেই। হ্যাঁ, কিন্তু শিশুদের সাহিত্য কিন্তু সকলের জন্য উন্মুক্ত এবং শিশুদের জগতে আমরা বড়রা যতবার যাব ততবার কিন্তু আমরা শৈশবকে স্পর্শ করতে পারবো এবং শৈশবটা হচ্ছে সুন্দর, নিষ্পাপ। এখানে কোনো পঙ্কিলতা নেই, এখানে কোনো কলুষতা নেই। কাজে আমরা যদি নিজেদেরকে একটু রিভাইভ করতে চাই তাহলে কিন্তু শিশুদের বইগুলো আমাদের পড়া উচিত। আমাদের বড়দের সমস্যা ওঠে আমরা যখন স্বার্থ বুঝতে শিখি তখনই সংকটটা তৈরি হয় আর কি। এবং কোন বইটি আসলে শিশুদের হাতে তুলে দিচ্ছি সেটা কিন্তু বোঝার জন্য বাবা মা এবং বড়দের অবশ্যই শিশু সাহিত্যের সাথে তাদের যোগাযোগ থাকা উচিত, যেটা আমরা কিন্তু একদম তলিয়ে দেখি না। আমরা মনে করি শিশুদের বই মানে শিশুদের কাছেই থাকবে। তো এই জায়গায় আজকে যেহেতু একটা সুযোগ পেলাম, আমার কাছে মনে হলো এই তথ্যটা বা এই কঠিন কথাটা হাসতে হাসতে বলে দেন না। বাবা মায়েদের উপর দায়িত্ব বর্তায় নিঃসন্দেহে। আপনার সন্তানের হাতে কোন বইটি তুলে দিচ্ছেন, শুধু রঙিন বই দেখে তুলে দিলাম, আঁকাগুলো সুন্দর দেখে তুলে দিলাম, একটু পড়ে দেখার চেষ্টা করবেন, অন্তত কয়েকটি লাইন পড়ে দেখার চেষ্টা করবেন। বাক্যের গঠন, শব্দের সংযোজন কিংবা মিশেল, মালা গাঁথার যে বিষয়টি আছে, আপনার শিশুর মনোজগতে তা কি প্রভাব ফেলতে পারে তা একবার উপলব্ধি করবার চেষ্টা করবেন এবং সেক্ষেত্রে একটু চুজি হওয়ার কোনো বিকল্প নেই, হতেই পারেন আপনি। একদম। এবং বাবা মায়ের আসলে দেখা যায় শিশুদের সাথে একটা মানসিক একটা দূরত্ব তৈরি হয়ে যায়, যেহেতু শিশু মন এবং আমরা বড় হয়ে যাওয়ার পরে নানান জটিলতা। তো এই বইগুলো পড়লে আসলে বাবা মাও শিশুদের মন বুঝতে পারবে এবং প্যারেন্টিং এটা খুব ভালো কাজ দেবে। দর্শক, এ পর্যায়ে ছোট্ট করে একটা বিরতি নিয়ে নিচ্ছি। আপনারা আমাদের সাথে থাকুন, সেই প্রত্যাশা আমরা রাখতে পারি এবং সেই প্রত্যাশাটুকু রেখেই ব্রেকে যেতে যাচ্ছি। সাথে থাকুন। স্বাগত আরেকবার সকালের বাংলাদেশে দেখছেন, জুলহা জুবাইর সাথে আছি মিমি এবং আমাদের সাথে অতিথি আছেন, দর্শকরা সেটাও দেখছিলেন। আপার কাছে একটু আসতে চাচ্ছি। আপনার খুব ছোট্ট একটা কর্মজীবন ছিল, সেটা নিয়ে নিশ্চয়ই জুবাইর ভাইয়ের প্রশ্ন থাকবে, কিন্তু আমি একটু আসতে চাচ্ছি ভিন্ন কথায়। প্রশ্ন কেন থাকবে না? উনি আমাদের সাথে আসবেন বলে উনি সরকারি চাকরি ছিল, এটা বিশাল ব্যাপার। আপনার সংসার বা সন্তান এদেরকে নিয়ে এখন ব্যস্ততার সময়টা কাটছে, তো একটা ব্যস্ততা গেলেও দেখা যায় আরো অনেক ব্যস্ততা এসে হাজির হয়েছে। এর মধ্যে আসলে মানে লেখালেখির মতন এত গুরুগম্ভীর ব্যাপার বা এত ধৈর্যের বিষয়টা কিভাবে মেনটেন করেন আপনি? আমার আসলে লেখালেখির দুইটা সত্তা আছে, একটা হলো কলাম, আরেকটা হচ্ছে শিশু সাহিত্য। এবং আমি প্রতিজ্ঞাবদ্ধ যে আমি শিশু সাহিত্যেই থাকবো, কারণ বড়দের সাহিত্যটা আমার ঠিক আসে না এবং যেটা আসে না সেটা আমি জোর করে করতে চাই না। অনেক প্রকাশক বলেছেন যে আপনি একটা লেখেন, একটা রোমান্টিক উপন্যাস লেখেন বা এরকম লেখেন, কিন্তু আমি আসলে ওখানে যেতে চাই না। কলামটা আসলে লেখা আমার কাছে মনে হয়েছে একজন সচেতন নাগরিক হিসাবে আমার কিছু কথা বলা প্রয়োজন, আমার অধিকারটা কথা জানান দেওয়া দরকার এবং মানুষকেও সচেতন করা দরকার যেন তারা তাদের অধিকারগুলো বুঝতে পারেন এবং দাবিগুলো আদায় করতে পারেন, ভয়েস যেন রেজ করতে পারে। সেই জায়গা থেকে আসলে কলাম লেখা, আমি প্রথম আলোতে লিখছি, নিয়মিত আমি কলাম লিখি, এর বাইরেও কয়েকটা সংবাদপত্রের সাথে আমি আছি। এটা একটা জায়গা এবং এখানকার খোরাকগুলো আসে বেশিরভাগই নিজের, ওই যে বললাম, নিজের ভিতরের তাড়না থেকে, যে শিশুদের জন্য একটা সুন্দর আমার পৃথিবী গঠন করা, আমি একটা স্বপ্ন দেখি। আর বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের পরিস্থিতিতে পড়লে মনে হয় যে সামাজিক বিভিন্ন সমস্যার মুখোমুখি যখন হই তখন মনে হয় যে এই বিষয়গুলো নিয়ে লেখা দরকার। আর শিশু সাহিত্য যেটা একই, যে একটা সুন্দর ভবিষ্যৎ গড়ার তো কারিগর শিশু। আমরা অনেক সময় শিশুদেরকে ভবিষ্যৎ নাগরিক হিসাবে দেখি, কিন্তু আমার কাছে মনে হয় শিশুরা বর্তমান এবং শিশুদেরকে সেই ক্ষমতায়িত করলে তারা একটা রাষ্ট্র পরিচালনার মতো কঠিন একটা কাজ তারা করতে সক্ষম। বিশাল বিশাল স্টেটমেন্ট এটা। তো এই কারণে আমার কাছে মনে হয় শিশুদের মনস্তত্ত্বের যে পজিটিভ বা ইতিবাচক বিষয়গুলো তৈরি করা, সেটার দায়িত্ব আমাদের আছে, সো দ্যাট তারা এখনই ক্যাপাবল হতে পারে। তো সেখান থেকে আসলে আমি শিশু সাহিত্যের চর্চা করি এবং এখানেই নিজেকে রাখবো। শিশু সাহিত্যের জন্যই আমি আমার জীবনকে উৎসর্গ করব। সাজিদ ভাই, একটু আপনার কাছে জানতে চাই, কঠিন কথাগুলো হাসতে হাসতে নিশাত বলে ফেললেন, এটা আপনার কাছ থেকে শুনবো। লেখার ক্ষেত্রে রহিম বুড়োর পরে যদি প্রথম
অনুপ্রেরণার কথা জিজ্ঞেস করি, কিংবা বর্তমান সময় পর্যন্ত এসে দাঁড়ানোর এই যে কিছুটা হলেও পরিণত হয়েছেন লেখার জায়গায়, একটা পথ যেহেতু পাড়ি দেওয়া গেছে, সমালোচক, অনুপ্রেরণা, দুটো গল্পই শুনতে চাই। কে সবচেয়ে বেশি সমালোচনা করেন, কে অনুপ্রেরণা দেন? অনুপ্রেরণার কথাটাই বলি আর কি। সেটা হলো যে আমি মূলত এই যে বলছিলাম, আমাকে আমাদের দেশের মানুষ, প্রান্তিক জনগণ, এরাই আমাকে অনুপ্রেরণা দেয় আর কি। আমি বিভিন্ন জেলায় অলরেডি চাকরি সূত্রেই, এর আগে তো অনেক আগে 64 জেলা আমার ঘোরা হয়ে গেছে, আর চাকরি সুবাদেই প্রায় 8-10টা জেলায় আমি কর্মরত থাকছি, এখন রংপুরে আছি আর কি। তো এখানে আমি আসলে আমি একজন প্রকৌশলী বা সড়ক নেটওয়ার্ক নিয়ে কাজ করলেও আমার ওই দেখার দৃষ্টিটা সবসময় একটু আলাদা ছিল। যেমন আমি ছোটবেলা থেকেই মানে শিখতাম হলো পথে ঘাটে আর কি, একটা শব্দ পেতাম, সেটা শিখতাম, লিখতাম এইভাবে। তো এটি আমি বলবো যে এরপরে আমার পরিবার আছে, আমার যে সহধর্মিণী আছে, আমি যখন মানে কর্মব্যস্ত দিন শেষে আবার আমি নর্মালি যেটা হয় রাতের 10টা-11টার পরে লিখতে বসতাম বা লিখি আর কি, তখন এই যে তাদের যে স্যাক্রিফাইস, এটা তো অবশ্যই। আর এর বাইরেও আমাদের কিছু লেখক বন্ধু আছে, আমার কিছু সহকর্মী আছে যারা বিভিন্নভাবে অনুপ্রেরণা দেয় আর কি। কারণ মূলত আপনি বলছিলেন যে এই জায়গা থেকে লেখালেখির মানে করা হয় না আর কি, অনেকের ইচ্ছা থাকলে, যেহেতু আমি আসছি তারা বিভিন্নভাবে আমাকে অনুপ্রেরণা দেয়। আর সমালোচনা বিষয়টা তো থাকি একইভাবে। একটা জিনিস আমরা আমাদের যে বলবো যে সোসাইটিটা, এটা খুবই অসহিংস একটা সোসাইটি আর কি। এবং শুরু থেকেই আমরা ছোটোবেলা থেকে এটা আমাদেরই দোষ, আমরা বলে যে এই বাচ্চাটা কথা বেশি বলে, বিতর্ক করে আর কি। তো আমি বলবো যে আমরা এই একাডেমিক যে তর্কের বিষয়টা আর কি, বিতর্ক, বাহাস আর কি, এটা যে একটা জ্ঞান অর্জনের একটা বড় পথ আর কি, সেইটাই কিন্তু আমাদের এই সোসাইটিতে না। নিশ্চয়ই আমাদের বিতর্কের এক সময় চর্চা ছিল চমৎকারভাবে, আমরা ন্যাশনাল টেলিভিশনে দেখতাম, এর মাধ্যমে আমরা অনেকেই শিখেছি, অনুপ্রাণিত হয়েছি, দেখেছি। এই ধারাবাহিকতার আরও ব্যাপ্তি প্রয়োজন ছিল। ব্যাপ্তি হলে হয়তো খুব গঠনমূলক সমালোচনা করতে পারা একটি জাতিতে পরিণত হতাম, সবাই সব কিছুতে এক্সপার্ট হিসাবে আবির্ভূত হতাম না। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। সাজিদ রহমান, নিশাত সুলতানা, চমৎকার হোক আপনাদের এবারের অমর একুশে গ্রন্থমেলার যাত্রা, আপনাদের পাঠকরা আপনাদেরকে খুঁজে পাক এবং তাদের সাহিত্য রসটুকু আপনাদের লেখার মাধ্যমে আস্বাদন করতে পারুক, এটাই চাওয়া আপনাদের কাছে। দর্শক, আপনাদের বলতে চাই, অনেক কিছুই ঘটবে জীবনে, চারপাশে অনেক বিফোকাস থাকবে, চারপাশে অনেক গল্প প্রতিদিন জমা হবে, সেই গল্পগুলো লিখে রাখবার মধ্যে একটা আনন্দ আছে, তবে বিস্মৃতিগুলো লিখবার প্রয়োজন নেই। লিখলে আপনার আগামীতে অতীতকে মনে করিয়ে দিবে, কিছুটা যাতনায় ভোগাবে, তার প্রয়োজন নেই। লিখতে পারেন আনন্দগুলোকে, লিখতে পারেন সুন্দরগুলোকে, এবং সেই লেখা ছড়িয়েও দিতে পারেন। ঠিক যেভাবে আমাদের আজকের দুজন অতিথি তাদের চারপাশের দেখা বাস্তবতাকে, কল্পনাগুলোকে চমৎকারভাবে সাদা এবং কালোতে উপস্থাপন করেছেন। খুঁজে নিতে পারেন আপনাদের এবারের বইমেলায় পছন্দের দুটো বই, লেখক সাজিদ রহমান কিংবা নিশাত সুলতানার লেখনীর মধ্যে। আজকে এখানে ইতি টানবো। ভালো থাকবেন সবাই। চারদিকে ইতিবাচকতা ছড়িয়ে যাক, সবখানে শান্তি বিরাজ করুক, এই প্রত্যাশা রেখে শেষ করছি। শুভ সকাল। শুভ সকাল।